আরো একবার স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি তানভীর আহমেদ, আর আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ। অলি আহমেদ, আরো একটি বিষয়ের সাক্ষী। আপনি বহুবার বহু টেলিভিশন চ্যানেলে বহু জায়গায় সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছেন। তারপরও এই ঘটনাটি মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমীমাংসিতই থেকে যাবে। জানতে চাইছিলাম সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে। আমি আপনাকে এখানে অনুরোধ করব, যারা দর্শক তাদেরকেও বলবো, ইতিহাস সঠিকভাবে লেখার জন্য সময় লাগে। এখানে কারো অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমরা শুধু একজনকে সম্মান করব আর একজনকে সম্মান করব না, এটা হয় না। আমরা সবাই সবাইকে তিনি যে কাজটা করেছেন তার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন এটা সংগ্রামের জন্য। তিনি যখন ছিলেন না সেখানে জিয়াউর রহমান, সংগ্রামের লক্ষ্যটি কি ছিল একটু যদি বলেন। লক্ষ্যটা কি ছিল এটা অনুমান করতে পারি, কারণ তিনি পাকিস্তান সরকারের সাথে বৈঠক করেছিলেন তৎকালীন শেরাটন হোটেলে। প্রায় 4 দিন বৈঠক হয়েছিল। বৈঠক শেষে 25 তারিখ সেটাই বলেছিলেন যে আগামীকাল থেকে সমগ্র দেশে 24 ঘন্টার জন্য হরতাল পালিত হবে। তিনি স্বাধীনতা চেয়েছিলেন না চাননি সেটা আমি বলতে পারবো না, ওটা ওনার মনের কথা। আমি কি বলবো, 7 মার্চের আমি আপনার শেষ অংশটি, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটি দিয়ে আপনি কি বুঝেছেন? এটা উনি বলেছেন, কিন্তু উনি ডিক্লেয়ার করেন নাই এবারের স্বাধীনতার সংগ্রাম। গন্তব্যের কথা বলছিলাম, এই লাইন চরণ দুটি দিয়ে একজন রাজনীতিবিদ ইন্ডিকেট করেছিলেন দ্যাট উই আর গোয়িং টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ডিক্লারেশন জিয়াউর রহমানই দিয়েছিল। এবং জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে ছোট করে, বা আমরা কখনো ছোট করিনি। আমরা সবসময় চেয়েছি যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক। এই বিতর্কে না গিয়ে আজকে সমগ্র বিশ্ব কার পক্ষে দিয়েছিলেন। আমি কথাটা শেষ করি। বর্তমানে কিন্তু স্বাধীনতা কে ঘোষণা করেছে, কে সংগ্রাম করেছে, কে মুক্তিযুদ্ধ করেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আজকে আমরা এত বছর অতিক্রম করার পরেও এখনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সর্বত্র দলীয়করণ, সর্বত্র আমি একদম সুনির্দিষ্টভাবে আমি আসতেছি, কারো জীবনের নিরাপত্তা নাই। আজকে আমরা স্বাধীন করে, আমার প্রশ্নটি ছিল, আমি বলছি আমরা আজকে দেশকে স্বাধীন করে, সেই প্রশ্নে আমি সময় দিব না। লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল, আমার প্রশ্নটি ছিল জিয়াউর রহমান সাহেব কার পক্ষে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন? উনি অবশ্যই বলেছিলেন আন্ডার দ্য ব্লেসিং অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি তো কখনো ঘোষণাপত্র পাঠ এবং ঘোষণাপত্র পাঠ না, আমাদের কাছে কারো বার্তা আসে নাই। আমি উপস্থিত ছিলাম, সাক্ষী, একমাত্র সাক্ষী, আর কেউ বেঁচে নাই। আমি ওখানে উপস্থিত ছিলাম, উনি ড্রাফট করেছেন, আমি পাশে বসা ছিলাম। আমাদের সাথে কোনো আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিল না। কারণ আপনি কি মনে করেন যেখানে ট্যাঙ্ক রাস্তায় নেমে আসছে, আর্টিলারি গুলি চলতেছে, মেশিন গান চলতেছে, ওখানে কোনো সিভিলিয়ান যাবে? এখানে শুধু আর্মি অফিসাররাই ফেস করেছে, আমরাই জান দিতে গিয়েছিলাম। এখনো যে বেঁচে আছে এটা আল্লাহর মেহেরবানি। I could be killed. না, তা আমার প্রশ্নটি হচ্ছে, যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন আপনি বলছেন, তো একটি আন্ডার দ্য ব্লেসিং বলছে, এটা বলছে। তো আন্ডার দ্য ব্লেসিং অর্থ আসলে কি? অর্থ উনাকে সম্মান প্রদর্শন করেছেন। কেন সম্মান প্রদর্শন করতেন? উনি নেতা ছিলেন, তো তাহলে ওই নেতার অধীনেই তিনি ঘোষণাটি দিয়েছেন। অধীনে তো উনি ছিলেন না, অধীনে তখন হবে কি করে? উনি তখন তো অলরেডি বন্দী। 26 তারিখ রাতে উনি পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে গেলেন। তাহলে স্বাধীনতা যুদ্ধ কার অধীনে হলো? স্বাধীনতা যুদ্ধ সামরিক বাহিনীর সদস্যরা শুরু করেছেন। তাহলে মুজিবনগর সরকারের ভূমিকা কি ছিল? আপনি কি মনে করেন কি ছিল? মুজিবনগর সরকার এটা ভারতের থেকে এসে 10 গজ ভিতরে ঢুকে আপনি একটা সরকার গঠন করলেন। আমি যদি স্বাধীনতা আজকে ঘোষণা করি, স্বাধীনতা যুদ্ধটি কোন সরকারের অধীনে হয়েছিল? আমি সেটা বলছি, আমি যদি আজকে না, মুজিবনগর সরকার হয়েছে অনেক পরে। 11 তারিখে তারা চিন্তা ভাবনা করেছে, 17 তারিখে শপথ নিয়েছে এপ্রিল মাসে, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে 27 মার্চ। তো মুজিবনগর সরকারের ঘোষণাপত্র এবং কনস্টিটিউশনে তো লেখা আছে কার্যকর হবে। ওটা তাজউদ্দিন সাহেবের বই যদি আপনি পড়েন, তাজউদ্দিন সাহেবের ঘোষণা যদি আপনি দেখেন, ওখানে জিয়াউর রহমানের। আমার প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধ কোন সরকারের অধীনে হয়েছিল? মুক্তিযুদ্ধ আসলে একটা কাগজে কলমের সরকার ছিল। এই যুদ্ধ পরিচালনা করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। মুজিবনগর সরকারের ভূমিকা ছিল না? তাদের কোনো ভূমিকা ছিল না। তারা সশস্ত্র বাহিনীর সদস্যরা কার অধীনে ছিল? তারা সর্বাধিনায়ক ওসমানী সাহেবের নেতৃত্বে ছিল। সর্বাধিনায়ক ওসমানীকে নিয়োগ দিয়েছে কে?
মুজিবনগর সরকারের পক্ষ থেকে বলতে পারেন। তাহলে মুজিবনগর সরকারই তাহলে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে? তাদের কাগজে কলমে ছিল। আপনি একবার বলছেন যে মাঠে ছিল না। আপনি বলছেন যে কর্নেল মানে ওসমানী সাহেবের নেতৃত্বে যুদ্ধ করেছে সেনাবাহিনীর সদস্যরা, তো কর্নেল ওসমানী সাহেবকে সেনা প্রধান বা মুক্তিযুদ্ধের চিফ অফ কমান্ডার নিয়োগ করেছে কে? মুজিবনগর সরকার। এটা মূলত সামরিক বাহিনীর যারা সিনিয়র সদস্যরা ছিল, যেমন জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ, ওনারাই বসে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। আপনি একটা জিনিস ভুললে চলবে না। তাহলে সেই সময় যখন হয় না, তাহলে চার জাতীয় নেতা, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে মুজিবনগর সরকারের যে মন্ত্রী পরিষদ, তাদের কোনো ভূমিকা ছিল না? যুদ্ধের সময় তাদের কোনো ভূমিকা ছিল না, কাগজে কলমে ছিল, ভারতের সাথে নেগোসিয়েশন করার জন্য ছিল। কিন্তু যুদ্ধ যেটা করেছে 11টা সেক্টরের কমান্ডার ছিল। আপনি বলছেন যে ভারতের সাথে নেগোসিয়েশনটিও মুক্তিযুদ্ধের কোনো ঘটনা নয়? তাদের সাথে কি নেগোসিয়েশন করেছে আমরা জানি না, আমি ওটা যাচ্ছি না। বাংলাদেশের ভারত সরকারের কি ভূমিকা ছিল? আমরা যখন প্রথমে ভারত সরকারের কি ভূমিকা ছিল? ভারত সরকারের তাদের নিজের এজেন্ডাও ছিল, কারণ তারা কখন, আপনি নিশ্চয়ই ভারতের বিভিন্ন পত্রপত্রিকা আপনি দেখেছেন, বইতে লিখেছেন, তারা পাকিস্তানকে একসাথে দেখতে চায় নাই, এটাও তাদের এজেন্ডা ছিল। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, ভারত চেয়েছিল পাকিস্তানকে দ্বিতীয় বিভক্ত করা। সুতরাং এখানে দুজনের দুইটা এজেন্ডা ছিল। তাহলে আপনি বলছেন যে সেনাবাহিনী তার নিজ উদ্যোগে আমরা যুদ্ধ গিয়েছি, আমরা কারো প্ররোচনায় যাই নাই। আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ তখন সিভিলিয়ান ছিল না, সিভিলিয়ানের কোন অস্তিত্ব ছিল না। আপনি একটা জিনিস স্মরণ করেন, আপনারা বেতন নিয়েছেন? আমরা কোনো বেতন নিই না, তখন কোনো বেতন দেয় নাই। অনেক পরে গিয়ে ভারতের থেকে 30 টাকা না 32 টাকা দেওয়া হয়েছিল। অর্থটি কোথা থেকে এসেছিল? ওটা ভারতেই দিয়েছিল, তখন মুজিবনগর সরকারের হাতে কোনো টাকা ছিল না। আপনি ভারত থেকে কেন অর্থ নিলেন? আমরা তো তাদের সাথে মিলে কাজ করছিলাম। তাহলে আপনি স্বীকার করছেন যে মুক্তি বাহিনী এবং ভারতের মিত্র বাহিনী যৌথভাবে মুক্তিযুদ্ধ করেছে? বললাম না, তাদের এজেন্ডা ছিল পাকিস্তানকে ভাগ করা, আমাদের এজেন্ডা ছিল বাংলাদেশকে স্বাধীন করা। সুতরাং উভয়ের এজেন্ডা একসাথে হয়েছে। আরেকটি বিষয়ে এখানে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিতে গিয়ে তিনি নিজেকে হেড অফ স্টেট ঘোষণা করেছিলেন এবং সেই অর্থে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। নিঃসন্দেহে উনি বলতে অস্থায়ী রাষ্ট্রপতি। ওই ঘোষণা, উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে। কতদিনের রাষ্ট্রপতি ছিলেন? উনি 2 দিন পরে কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন 30 তারিখে। তাহলে আপনিও বিশ্বাস করেন যে জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের? একদিনের জন্য হোক 2 দিনের জন্য হোক ছিলেন, তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য করেন নাই। এটাতে আপনারা ভুল করছেন অনেকেই। তাহলে না, আমার প্রশ্ন ছিল উনি প্রথম রাষ্ট্রপতি কিনা বাংলাদেশের? উনি অবশ্যই ছিলেন। উনি কেন করেছিলেন? কারণ অন্য কারো কথায় বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধে নামতো না, অন্য কারো কথায় বিডিআর এর লোকেরা বাঙালিরা যুদ্ধে আসতো না। তখন একজন সামরিক বাহিনীর নেতাকে দাঁড়াই অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন ছিল। সমগ্র সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে, বাঙালিরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, বিডিআরকে ঐক্যবদ্ধ করার জন্য, পুলিশকে ঐক্যবদ্ধ করার জন্য, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বঙ্গবন্ধু যেখানে রেখে গিয়েছিলেন, আমি বলি বঙ্গবন্ধু যেখানে রেখে গিয়েছিলেন সেটাকে আরো শক্তিশালী করার জন্য একটা অ্যানাউন্সমেন্টের প্রয়োজন ছিল। কিন্তু তিনি তো আমার কথাটি শুনুন, যুদ্ধের পর তিনি ক্ষমতায় থাকেন নাই। আমার কথাটা শুনুন, তাহলে নিজেই উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে আবার নিজেই সেই কমান্ডার হিসেবে তিনি জেড ফোর্সের দায়িত্বে আবার ফিরে গেলেন। কিন্তু ক্ষমতার জন্য লোভ ছিল না তার। ক্ষমতার লোভ থাকলে তিনি যেতেন না। আজকে তো সবাই ক্ষমতার লোভে মরতেছে বলে। আবার তিনি মুজিবনগর সরকারের অধীনেও যুদ্ধ করলেন। হ্যাঁ, তিনি সম্মান প্রদর্শন করেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি যদি ক্ষমতা দখল করে রাখতে চাইতেন তিনি পারতেন। তাহলে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? অবশ্যই, একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক ছিল। তো তখন তো কেউ বিতর্ক। তারেক রহমান সাহেব আরো একটি কথা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক বন্ধু এবং ওনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আপনি এই বিষয়টিকে কতটুকু সমর্থন? আমি এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, সুতরাং আমি এটা মন্তব্য করতে পারবো না। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম। কে কি কাজ করতেছে সেটা আমরা দেখি। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন সেটিও আপনি জানেন না? কিভাবে জানবো? উনি তো চলে গেলেন পাকিস্তানে। এর আগের ঘটনাগুলোর কারণে ওনাকে পাক বন্ধু বলা যায় কিনা? এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে পারে। আমি একজন সম্মানিত লোককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন 26 তারিখ পর্যন্ত। সুতরাং উনাকে খাটো করার জন্য
বা আওয়ামী লীগকে খাটো করার জন্য বা বিএনপিকে খাটো করার জন্য আমি এখানে বক্তব্য দিতে আসিনি। তো 26 তারিখের পরে ওনার কোনো ভূমিকা ছিল না? 26 তারিখ উনি তো 25 তারিখ রাত্রে তো উনি পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাহলে শেখ মুজিবুর রহমান ফিরে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কিভাবে গেলেন? উনার দলই তো ক্ষমতায় আসলেন, তো উনার অসুবিধা কোথায় ছিল? আপনি তো বললেন যে মুজিবনগর সরকার তো উনার দলেরই লোকেরাই করেছিল। এরপরও স্বাধীনতা কে ছিলেন? আমি বলছি সেটা না, তখন তো শহীদ নজরুল ইসলাম সাহেব ছিলেন, পরেও তো উনারা ছিলেন। সুতরাং উনাদের বসকে উনারা ক্ষমতায় বসাবেন, এখানে তো আমাদের সদস্য আমাদের কিছু করার। আপনারা বলছেন যুদ্ধ করেছে সেনাবাহিনী, তখন শেখ মুজিবুর রহমানকে তাহলে কেমন করে বস হয়ে গেল? যুদ্ধ করে আসে তো আমরা সেনাবাহিনীতে ফিরে গেলাম, আমরা তো ক্ষমতা দখল করার জন্য যাই নাই। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার জন্য যাই নাই। এই জিনিসটা উপলব্ধি করতে হবে। তিনি ক্ষমতার প্রতি তার লোভ ছিল না, তিনি বন্দী অবস্থায় ছিলেন। সেখান থেকে উনাকে ধরে নিয়ে এসে যখন সেনাবাহিনীকে কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন উনাকে ধরে নিয়ে এসে সবাই বললেন, স্যার আপনি দায়িত্বটা নেন, আমাদেরকে বাঁচান, দেশটা বাঁচান। উনি তো একজন সিভিলিয়ান ছিলেন। এত লোক থাকতে কেন একজন কর্নেলকে গিয়ে দায়িত্ব দেওয়া? কর্নেল ছিলেন না, মেজর। হ্যাঁ, মেজর সাহেবকে কেন দায়িত্ব দিতে হবে? মেজর, উনি মেজর ছিলেন না, তখন উনি মেজর জেনারেল, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীর দ্বিতীয় একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে কেন যুদ্ধের তাবৎ দায়িত্ব এবং ঘোষণার দায়িত্ব দিয়ে দিতে হবে? ওই সময় অন্য কেউ এই কাজটা করতে পারতেন না। সবাই মনে করেছেন হি ইজ দ্য রাইট ম্যান টু ডু দিস জব। আপনি সবাইকে দিয়ে সব কাজ করতে পারেন না। সামরিক বাহিনীতে যখন বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন একজন দক্ষ লোক ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু আপনি সেই সময়ে ছিলেন, আপনি চ্যানেলস টেলিভিশনের অভিমত অনুষ্ঠানেও বলেছেন চাইলে আপনিও ঘোষণাটা দিতে পারতাম, এনিবডি কুড ডু ইট। বাট আমি উনি আমার সিনিয়র ছিলেন, উনি আমার বস ছিলেন, উনি গিয়েছেন, আমি ওনার সাথে গিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এনিবডি কুড ডু ইট যদি হয়, যে কেউ তো দিতে পারতো। ভয় করে নাই, রিস্ক নেন। আপনি ভয় পেয়েছিলেন? আমিও ভয় পাই নাই, সেজন্য তো রেডিও স্টেশন উনার সাথে ছিলাম। উনি ভয় পায় নাই বলে তো নিজের জীবন বিপন্ন করে যুদ্ধে গিয়েছিলেন। যারা ভয় পেয়েছিল তারা তো ভয়ে ঘরে পলায় গিয়েছিল। সবাই যে মুক্তিযুদ্ধে গিয়েছে সমস্ত আর্মি অফিসার, এটা ঠিক না। অনেকে ভয়ে গ্রামে চলে গেছে, অনেক পাকিস্তানিদের হাতে বন্দী হয়েছে। কারণ পাকিস্তানরা 25 তারিখ দিনের 1টার পর থেকে বিডিআর হেডকোয়ার্টার দখলে নিয়েছিল, সন্ধ্যার পর রাজারবাগ দখলে নিয়েছিল। একটা সামরিক বাহিনী, অত্যন্ত দক্ষ সামরিক বাহিনী পাকিস্তান, এটা কোনো লাল্লু পাঞ্জুর সামরিক বাহিনী ছিল। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারাও দেখছেন অভিমত, আপনাদের মতামত জানতে চাই। কে আছেন টেলিফোনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন বাংলাদেশের সাম্প্রতিক গণতন্ত্র নিয়ে। অ্যাকচুয়ালি প্রশ্ন করুন। প্রশ্নটা হলো, আসলে আমার মতে সুস্থ গণতন্ত্র চর্চা বর্তমানে বাংলাদেশে নাই, কারণ এটা পারিবারিক ভাবে নিয়ন্ত্রিত। ধন্যবাদ। আপনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন। আপনাকে ধন্যবাদ। সুস্থ না অসুস্থ না, গণতন্ত্রই নেই। গণতন্ত্র থাকলে তো সুস্থ এবং অসুস্থর কথা আসতো। দেশে তো গণতন্ত্রই নেই, কারণ 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত। আমরা না হয় নির্বাচনে গেলাম না, কোন স্বতন্ত্র প্রার্থীও তো যায় নাই। সুতরাং এটাতে বুঝে নিতে পারেন বাংলাদেশের জনগণ এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে চায় নাই। আমরা হয়তো আমাদের 20 দলীয় জোটকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু জনগণকে তো আমরা নিয়ন্ত্রণ করি নাই। ওখানে কিন্তু একজন যে কোনো পর্যায়ের লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। পরিবারতন্ত্র নিয়ে বলুন না। পরিবারতন্ত্র নিয়ে উনি জানতে চাইছেন। পরিবারতন্ত্র 3 দিয়ে তো হয়েছে, যদি উপযুক্ত হয়। এখানে অসুবিধাটা কোথায়? আপনার ছেলে যদি আপনার থেকে ভালো হয় বা আপনার সমানও হয়, আপনার কাজটা যদি ও করতে পারে, অসুবিধাটা কোথায়? আমার পাশের বাসার প্রতিবেশীর ছেলে যে ভালো না, আপনি কেমন করে জানলেন? যদি ভালো হয় তাকে আসতে হবে আগে। তা সেই গণতন্ত্র চর্চা কি রয়েছে? নাই, নাই, অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, সরাসরি প্রশ্ন করি, আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি, আপনি যেহেতু দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে স্থায়ী কমিটির সদস্য ছিলেন, বিএনপির এখন যেই ধারাবাহিক প্রক্রিয়া, বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে রয়েছেন এবং ওনার যে বয়স, নিশ্চয়ই উনি বলেছেন যে তরুণদের নিয়ে আসতে চান। এখন তরুণ বলতে আমরা উনি পরিচয় করিয়ে দিচ্ছেন বা সবসময় থাকছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তো তারেক রহমান যদি দলের নেতৃত্বে আসেন, আপনি সেই বিএনপিকে কেমন করে দেখবেন, বা আপনি তখন সেই বিএনপিতে যুক্ত হবেন কিনা, আপনাকে যদি সেই অফারটি দেওয়া হয়? এই পর্যায়ে যেটা কোনো হয় নাই,
সেটা নিয়ে মন্তব্য করাটা নিষ্প্রয়োজন মনে করি। যখন যেটা হবে তখন দেখা যাবে। এখন তো এটা হয় নাই, সুতরাং এখন এটা নিয়ে কথা বলবো কেন? অনুমান নির্ভরশীল একটা আপনি কথা। জিয়াউর রহমানের সমসাময়িক সময়ে রাজনীতি করেছেন, তো এই এবং আমাদের তরুণদের সাথে বয়সের তারতম্য ছিল খুব কম। আমি কিন্তু এখন 77। শুধু শরীরে তরুণ হলে রাজনীতি হয় না, অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। ইন্ডিয়াকে উঠেছে মনমোহন সিং, সবচেয়ে বৃদ্ধ লোক, তরুণেরা পারে না। আপনি আর কতদিন রাজনীতি করতে চান? আল্লাহ যতদিন রাখেন। আপনি আমাকে দেখলে কি মনে হয়? আমি তো 24 বছর মনে করি আমার বয়স। আপনি কিরকম মনে করেন আমি জানি না। তো এই যে আপনি 77 বছর পর্যন্ত রাজনীতির হাল ধরতে চান, তো যে 27 বছরের তরুণ, সেও ধরবে, সেও তার পথ বন্ধ করছে কি? এই জন্য তো আমার দলে আমি ভোট করেছি যে কেউ যদি দাঁড়াইতে চাও আসো, ওপেন, একদম হাউজের মধ্যে বলেছি। আমরা কানাডায় দেখেছি একজন রাষ্ট্রপ্রধান হয়েছেন একজন তরুণ রাজনীতিবিদ। তো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ট্রুডুর ছেলে। আপনি যে বললেন এটা তো ট্রুডুর ছেলে, ট্রুডুর একটা ব্যাকগ্রাউন্ড আছে আমেরিকাতে, সরি কানাডাতে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট প্রাইম মিনিস্টার অফ কানাডা। তার ছেলে এখন দক্ষ লোক, মনে করে তারা ভোট দেবে। তো আমাদের দেশে এই তরুণদের রাজনীতিতে যুক্ত করার জনগণ যদি তারা ভোট দিয়ে আসবে, এখানে তো কেউ কারো আপনি 77 বছর বয়স হলেও আপনি এলডিপির প্রধান পদটি ধরে রেখেছেন। আমার পদ যদি কেউ নিতে চায় আমি কালকে সকালেও দিতে রাজি আছি। এটা আমার বাবার দিনের সম্পত্তি না যে আমি দখল করব। সেটি বিএনপিতে বা আওয়ামী লীগে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোতে সেই চর্চাটি নেই কেন? এটা তারাই বলতে পারবে, আমি অন্য দল সম্বন্ধে কি করে বলবো? কার সংসারে কি হচ্ছে সেটা তো আমি জানি না। আমার সংসারটা নিয়ে আমি বলতে পারবো, এলডিপিতে নিয়ে। আপনার দলে 27 বছর বয়সী তরুণ কতজনকে প্রার্থী দিয়েছেন? আমি তো ওপেন, যার যা প্রার্থী হতে চাও প্রার্থী হও, ভোট হবে, সবাই বসে আছে, সবাই যাকে চায় সে হবে। আমার এখানে ওপেন। এটা না যে আমি বলবো যে আমি একমাত্র এখানে আছি আর কেউ দাঁড়াতে পারবে না। নো, ইটস অন রেকর্ড। 26 তারিখে গত মাসের আমার সম্মেলন হয়েছে দলের। বাংলাদেশের একমাত্র দল যেটা 2006 সালে আমাদের পার্টির জন্ম, 26 অক্টোবর, সে থেকে নিয়ে আমরা 4 বার জাতীয় কাউন্সিল করেছি। এবং এটা আমরা অনুষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। আপনি যদি বলেন যে আমি 100% পারি, সেটাও সম্ভব না। কারণ যতদিন পর্যন্ত দলীয়করণের ঊর্ধ্বে আমরা না উঠি, নির্বাচনের স্বচ্ছতা না আছে, গণতন্ত্র কখনো বাংলাদেশে হবে না। এই দুটো জিনিস হলো পূর্ব শর্ত। ডক্টর কর্নেল অলি আহমেদ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটু বাংলাদেশে যেতে চাই। আমি তো বাংলাদেশে আছি না, এখন বাংলাদেশে আছেন, তো ওটা নিয়ে আলোচনা করতেছি। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তরণের কি প্রস্তাব রয়েছে? বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনার 20 দলীয় জোট চাইছে তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু বর্তমানে সাংবিধানিকভাবে সেই সুযোগটি নেই, যার কারণে 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই অবস্থায় আগামী নির্বাচনে 2019 সালের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে 2019 সালে কি হবে না হবে আমি জানি না, কালকেও কি হবে সেটাও আমি বলতে পারি না। আল্লাহ রব্বুল আলমিন সবকিছুর মালিক, আল্লাহ চালান। আমরা অনেকে মনে করেছি সারা জীবন বোধহয় এই চেয়ারে বসে থাকবো, এটা হয় না, এটা কখনো হয় না, কারো ক্ষেত্রে হয় নাই। আল্লাহ যাকে চান তাকে রাখেন, আল্লাহ যাকে চান না তাকে রাখেন না। কিন্তু এখানে একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আমরা চিরদিন বেঁচে থাকবো না। নতুন প্রজন্মের জন্য আমাদেরকে অবকাঠামোগুলি, আইনি কাঠামোগুলি সঠিকভাবে প্রণয়ন করতে হবে। না হলে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ তো একটা লক্ষ্য ছিল। আমি কেন জান দিতে গিয়েছিলাম? আমার মাতৃভূমি যেন সুন্দরভাবে চলে, গণতন্ত্র চর্চা যেন থাকে, একজন আরেকজনকে যেন সম্মান করে এবং সবাই যেন ন্যায় বিচার পায়। ঘরে বাইরে, আপনি যেমন ব্রিটেনে রাতে 2টার সময় চলতে দ্বিধাবোধ করেন না, আমাদের দেশে তো দিনের বেলা চলতে। প্রশ্ন ছিল গণতন্ত্রের যে প্রক্রিয়াটি বাংলাদেশে, সেটাই বলছি। আমরা 2019 সালের আগে কি নির্বাচন সম্ভব বা প্রয়োজনীয়তা রয়েছে? সরকারের মধ্য থেকে তো অনেক সময় বলতেছে যে কোনো সময় নির্বাচন করার জন্য সরকার প্রস্তুত, এটা তো টেলিভিশনে আসতেছে। তো সেটি হলে তো বর্তমানে যে সরকার রয়েছে তার অধীনেই আপনাকে আলোচনা করে হবে। আপনি বোধ করছেন এখন আলোচনা হওয়ার প্রয়োজন? আমি তো সবসময় মনে করি সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হতে হবে। তো সেটি সংসদে আমি আপনাকে বারবার একটা দেশের তুলনায় জন্য দিই, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারাও আমাদের প্রায় এক সময় পাকিস্তানও স্বাধীন হয়েছিল, ভারতও স্বাধীন হয়েছে প্রায় একই সময়ে, একদিনের ব্যবধানে। তাদের ওখানে যখন একটা ফাংশন হয়, কোন দলের সেটা তারা দেখে না, সব সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী তারা আসেন। এখন নরেন্দ্র মোদী জনতা পার্টির
ভারতীয় জনতা পার্টির তিনি প্রধানমন্ত্রী, তিনি ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে সম্মান প্রদর্শন করে ফুলের মালা দিয়েছেন। আব্দুল কালামের স্মৃতিসৌধে গিয়ে তিনি ওখানে প্রার্থনা করেছেন। আমাদের দেশে এই কালচারটা গড়ে উঠছে না। আপনি শুরু করবেন কি এই কালচারটি? আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই কালচারটি শুরু করুন না। আমি ওখানে যাবো কেন? প্রথমে তো কোথায় যেতে চান? আমি তো ক্ষমতায় নেই। আমি তো ক্ষমতায় গেলে তখন আপনি তো উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী, ও তো ক্ষমতায় আছে, ও তো প্রধানমন্ত্রী। আমি ক্ষমতায় থাকলেই এটি করতে হবে, ক্ষমতার বাইরে থেকে করা সম্ভব নয়। এটা তো কেউ নোটিস করবে না। তো না, আপনি যদি রাজনীতিতে শুভ সূচনা করছেন, আপনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সেই সূচনাটি করবেন কিনা, সেই সাহসটা আপনার আছে কিনা? প্রতিকৃতি দিয়ে ফুল দিয়ে তো এটা তো আপনি রেসপেক্ট পাবেন না। রেসপেক্টটা হলো ওনারা যে কাজটা করেছেন তাদের কাজটা তুলে ধরা। প্রতিকৃতিতে গিয়ে একটা ফুল দিলাম আর মনের মধ্যে শ্রদ্ধা থাকলো না, এটা তো হলো না। বাট আপনি মনের মধ্যে শ্রদ্ধা পোষণ করেন। সবাইকে আমি শ্রদ্ধা করি, যারাই রাজনীতিতে আসছে সবাইকে শ্রদ্ধা করি। শুধু একটাই বলবো, দেশের যে জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম, যুদ্ধ করেছি, সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেটাই আমার দেখতে হবে। আজকে যে সমস্যা, বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না। 2001 সালের পর থেকে 6.5 প্রবৃদ্ধি হচ্ছে। এটা কার জন্য প্রবৃদ্ধি হচ্ছে? গার্মেন্টের কারণে। আপনারা যারা প্রবাসী আছেন তাদের টাকার কারণে। এটা কিন্তু জনগণের এখানে কোনো অংশীদারিত্ব নেই। ব্যাংকে টাকাগুলি পড়ে আছে, তারা খুব গর্ব করে বলছে যে আমাদের কাছে এতগুলি ব্যাংক রিজার্ভ আছে। কারোর সময় কোনো ছিল না। আপনি এখন বেতন পাইলেন টেলিভিশন থেকে 10,000 পাউন্ড, আপনি যদি পয়সাগুলি খরচ না করেন এটা জমায় থাকবে। মানি সার্কুলেশন হচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশের অনেক নাগরিক তারা ব্রিটেনে চলে আসছে টাকা পয়সা নিয়ে, তারা কানাডা চলে যাচ্ছে, তারা আমেরিকা চলে যাচ্ছে, মালয়েশিয়া চলে যাচ্ছে। আমরা এদেরকে এলাও করছি কেন? হোয়াই? তো এলডিপি ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি এটা বলবো না সব সমস্যার সমাধান হবে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমার যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দলীয়করণ বন্ধ করবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর কর্নেল অলি আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছে আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের বিশেষ করে আপনার চ্যানেল এস যে আমাকে সুযোগটা দিয়েছে আমাদের বন্ধু বান্ধবদের এবং আমাদের দেশবাসীর সাথে কথা বলার জন্য, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা ঘোষণা করি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ অভিমত অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, আমরা সময় স্বল্পতার কারণে সব প্রশ্ন নিতে পারিনি। দেখা হবে পরবর্তী অভিমতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে।